হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের ডাব্লিউবি মিসলেনিয়াসের প্রিলিমিনারি এক্সামকে টার্গেট করে আমাদের যে জিকের সিরিজটা কন্টিনিউ করা হচ্ছিল, আজকে তারা ক্লাস নাম্বার 5। তাহলে চলো দেরি না করে শুরু করি। আশা করি ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্নপত্র প্রত্যেকেই দেখেছো বা যারা এক্সাম দিয়েছো তারা কিন্তু জানো যে আগামীকাল বা আগামী পর্বে পিএসসির যে লেভেলটা সেটা কেমন হতে চলেছে। তো সেই লেভেলটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের এই ক্লাসগুলোকে করানো হচ্ছে। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপসারণ প্রক্রিয়ার পর্যালোচনা করা হয় বা পরিচালনা করা হয়। তো এক কথায় কিন্তু জানতে চেয়েছে যে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট যে ধারাটা আছে সেটা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে যে 61 নম্বর ধারা আছে ভারতীয় সংবিধানের, যে 61 নম্বর ধারা, সেখানে কিন্তু এই রাষ্ট্রপতির ইমপিচমেন্টের ধারণাটা আছে। আর ইমপিচমেন্ট কেবলমাত্র কিন্তু রাষ্ট্রপতির জন্যই করা যায়, ঠিক আছে। এবার দেখো এখানে 72 নম্বর ধারাটা আছে, এই ধারাটা সম্পর্কেও আমরা জানবো। এটাতে কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক যে পার্ডনিং পাওয়ার আছে সেই পার্ডনিং পাওয়ারের কথা উল্লেখ করে, বা ফাঁসিতে দেওয়া হয়েছে বা চরমতম শাস্তি দেওয়া হয়েছে এমন কোনো ব্যক্তিকে কিন্তু রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করতে পারে। 123 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? দেখো 123 নম্বর যে আর্টিকেল আছে এখানে কিন্তু যে অর্ডিন্যান্স, ঠিক আছে, রাষ্ট্রপতির দ্বারা যে অর্ডিন্যান্সের যে ক্ষমতা, অর্থাৎ অধ্যাদেশ জারি করার যে ক্ষমতা, যার ভ্যালিডিটি কিন্তু 6 মাস পর্যন্ত হয়ে থাকে, পরবর্তীকালে এক্সটেন্ড করা যায়, তো সেটার কথা কিন্তু বলা হয়েছে। আর 56 নম্বর ধারাও কিন্তু রাষ্ট্রপতি রিলেটেডই একটা ধারা, কিন্তু সেই ধারাটা কি সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকে 2 নম্বর প্রশ্ন, যে বিখ্যাত চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ নরপতি দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি কে রচনা করেছিল? তো দেখো এই যে আইহোল প্রশস্তি, এটা রচনাকার কে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রবিকীর্তি। আচ্ছা, এটা কার সম্পর্কে লেখা? এটা কিন্তু যে দ্বিতীয় পুলকেশী আছে সেই দ্বিতীয় পুলকেশী সম্পর্কে কিন্তু লেখা হয়েছে এই আইহোল প্রশস্তি। এখানে দেখো হরিসেন আছে, হরিসেনের লেখা কোনটা? সেটা কিন্তু হচ্ছে প্রয়াগ প্রশস্তি। এটার কিন্তু আগের নাম ছিল কি? এলাহাবাদ প্রশস্তি। বর্তমানে প্রয়াগরাজ নাম হয়েছে এলাহাবাদের, সেই কারণের জন্য কিন্তু এটারও নাম পরিবর্তন করা হয়েছে। দেখো এখানে বিলহর্ন আছে, বিলহর্নের লেখা বইটার নাম কি? বিক্রমাঙ্ক দেবচরিত। এই এনশিয়েন্ট বুক থেকে কিন্তু তোমরা যদি পিএসসির প্যাটার্নটা খেয়াল করো তাহলে কিন্তু দেখবে এই এনশিয়েন্ট হিস্ট্রি থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন করা হচ্ছে, তাই কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুবই প্রয়োজন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন আজকে 3 নম্বর প্রশ্নটা দেখে নিই কি বলেছে, যে মানবদেহের কোন অঙ্গের কার্যকারিতা নষ্ট হলে ডায়ালিসিস চিকিৎসা করা হয়? তো এটা কিন্তু যে হিউম্যান অ্যানাটমি, সেই হিউম্যান অ্যানাটমি চ্যাপ্টার থেকে কোশ্চেনটা করা হয়েছে। তো কোন অঙ্গের কার্যকারিতা হ্রাস পেলে আমাদেরকে ডায়ালিসিস করাতে হয়? তো ডায়ালিসিস কিন্তু বৃক্ক বা কিডনির সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। এটার কাজ কি? এটার কাজ কিন্তু হচ্ছে রক্তকে পরিশ্রুত করা, বৃক্কের কাজ। কিন্তু সেক্ষেত্রে যদি বৃক্ক খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু ডায়ালিসিস মেশিনের সাহায্যে এই কাজটা করানো হয়ে থাকে। ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? আমরা কিন্তু প্রত্যেকেই জানি ইউরিয়া কিন্তু যকৃতে উৎপন্ন হয়। আচ্ছা, এই যে দেখো এই যে হার্ট থাকে, এই হার্ট কিন্তু একটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, সেটার নাম কি? সেটার নাম কিন্তু হচ্ছে পেরিকার্ডিয়াম। এরকম কিন্তু ডিটেলস তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, যে সম্প্রতি 2026 সালের জানুয়ারি মাসে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত ব্যক্তিদের তালিকায় কে পাবলিক অ্যাফেয়ার্সের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য চর্চায় ছিলেন? দেখো এক্ষেত্রে আমরা কি করেছি, এক্ষেত্রে কিন্তু আমরা যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার টপিকটাকেও কিন্তু এখানে রাখার চেষ্টা করেছি। এখানে কিন্তু তোমরা সব রকম টপিকের একটা কম্পাইলেশন পেয়ে যাবে। এখানে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, ঠিক আছে, তারপরে হচ্ছে ইকোনমিক্স পাচ্ছ, কনস্টিটিউশন, প্রত্যেকটাই কিন্তু পেয়ে যাবে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সাম্প্রতিক নির্বাচিত বিশিষ্ট জননেতা, ঠিক আছে। তো তার নামটা এখানে দেখো কী লেখা আছে, এটা কিন্তু এই টপিকে কিন্তু তোমার হচ্ছে মানে যে পদ্মবিভূষণ সেটা কিন্তু অ্যাড করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকের 5 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে ভারতের ট্যাক্স কাঠামো সংস্কারের জন্য গঠিত চেল্লাইয়া কমিটি কত সালে তার রিপোর্টটা পেশ করেছিল? দেখো ট্যাক্সের সংস্কারের সঙ্গে কিন্তু দুটো কমিটি খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে চেল্লাইয়া কমিটি আর একটা কিন্তু হচ্ছে কেলকর কমিটি, ঠিক আছে। ট্যাক্সের জন্য কিন্তু এই দুটো, কেলকর কমিটিটা বেশি ইম্পর্টেন্ট তার কারণ এটা কিন্তু জিএসটি বিলটাকে এনেছিল, ঠিক আছে। তো কেলকর কমিটির চেল্লাইয়া কমিটির যে অধিবেশন সেটা কত সালে পেশ করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে
হচ্ছে 1991 থেকে 1993 সালের রিপোর্টের ভিত্তিতে কিন্তু মানে এই যে চেল্লায়া কমিটির যে রিপোর্টটি সেটা কিন্তু পাশ করানো হয়েছিল বা সেটা কিন্তু তোমার হচ্ছে আনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যকে নদীমাতৃক রাজ্য বলা হয় এবং একই সঙ্গে হিমালয়ের কোলে অবস্থিত গিরিখাত এবং হ্রদের দেশও বলা হয়। তবে ভারতের ভৌগোলিক মানচিত্রে শতদ্রু এবং বিপাশা নদীর উৎপত্তি অঞ্চলের কাছাকাছি অবস্থিত রাজ্য কোনটি? দেখো কোশ্চেনটা কতটা ঘুরিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হিমাচল প্রদেশ। বর্তমানে কিন্তু এই রকমের কোশ্চেন পিএসসির কাছে ট্রেন্ডিংয়ে আছে। তোমরা যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছো বা আশা করি ডাব্লিউবিসিএসের তোমরা কোশ্চেন পেপার প্রত্যেকেই দেখেছো বা অ্যানালিসিস দেখেছো, তো সেক্ষেত্রে কিন্তু এই রকম টাইপ অফ কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কোশ্চেনগুলো করা হচ্ছে, একদম কনসেপচুয়াল কোশ্চেন, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হিমাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে আলোক তরঙ্গ বা লাইট ওয়েভ আসলে কি? ঠিক আছে, তো দেখো লাইট ওয়েভ আসলে কি, তো মনে রাখতে হবে লাইট ওয়েভ কিন্তু বা আলোক তরঙ্গ কিন্তু এক প্রকারের তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেটাকে আমরা বলে থাকি ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দেখো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যতগুলো আছে তাদের কিন্তু চলার জন্য কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক যেরকম কিন্তু হচ্ছে এক্স রশ্মি, এটা চলার জন্য কিন্তু কোনো রকম মাধ্যম প্রয়োজন হয় না। অনুদৈর্ঘ্য তরঙ্গ বা যেটাকে আমরা লংডিটিউডনাল ওয়েভ বলি, বা এক কথায় আমরা বলতে পারি যে মেকানিক্যাল ওয়েভ, সেগুলো কিন্তু চলার জন্য কি প্রয়োজন হয়? মাধ্যমের প্রয়োজন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, যে বাংলা সাহিত্যের বিখ্যাত কাল্পনিক গোয়েন্দা চরিত্র অর্জুনের স্রষ্টাকে? তো এখান থেকেও কিন্তু পিএসসি কোশ্চেন করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে সমরেশ মজুমদার। ঠিক আছে, এক্ষেত্রে দেখো তোমাদেরকে আরেকদিন একটা কোশ্চেন ছিল যে প্রেমেন্দ্র মিত্রের যে ঘনাদা চরিত্র, সেই ঘনাদা চরিত্রটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার নিরীক্ষে যদি আমরা দেখি। তো এই যে ঘনাদা চরিত্র এটা কিন্তু প্রেমেন্দ্র মিত্রের। এছাড়া কিন্তু সত্যজিৎ রায়ের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা গোয়েন্দা চরিত্র আমরা পাই, সেটা কি? সেটা কিন্তু হচ্ছে ফেলুদা। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে? অর্জুন যে চরিত্র, এই চরিত্রটার স্রষ্টা কিন্তু হচ্ছে সমরেশ মজুমদার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, যে কততম সংবিধান সংশোধনী বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিসকে যোগ করা হয়েছিল? তো দেখো ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে আমরা প্রত্যেকেই পড়ি, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু সবসময় আনহাইলাইটেড থেকে যায়। এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই যে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা কিন্তু আমরা ইউএসএসআর থেকে নিয়েছিলাম, তো এক্ষেত্রে কিন্তু 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু একটা কমিটি ছিল, সেই কমিটির নাম কিন্তু হচ্ছে শরণ সিং কমিটি। এই শরণ সিং কমিটির সুপারিশেই কিন্তু 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে অ্যাড করা হয়েছিল। সর্বশেষ মৌলিক কর্তব্য 11তম মৌলিক কর্তব্য, এটা কিন্তু শিক্ষার সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, যে ভারতের কোন শহরকে হিল স্টেশন বা কুইন অফ সাতপুরা বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কুইন অফ সাতপুরা বলা হয়ে থাকে কোনটাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পাঁচমারি। ঠিক আছে, পাঁচমারি শৈল শহরকে কিন্তু বলা হয়ে থাকে কুইন অফ সাতপুরা। এখানে দেখো উটিও কিন্তু একটা হচ্ছে হিল স্টেশন। ঠিক আছে, উটি কোন রাজ্যে আছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মুঘল সাম্রাজ্যের আমলে মানসবদারি প্রথা কে প্রবর্তন করেছিলেন? তো আকবর রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের পিএসসি সবসময় একটা হট টপিকই থেকে থাকে, কারণ এক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাবে যে আই থিঙ্ক ডাব্লিউবিসিএসের পরীক্ষা একটা কোশ্চেন ছিল যে তীর্থকর এর মধ্যে থেকে কে বিলোপ করেছিল, তো সেটা কিন্তু সঠিক অ্যান্সার আকবর হতো। তো আকবর রিলেটেড কিন্তু পিএসসি সবসময় একটু ওরিয়েন্টেশন করে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আকবর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন, যে বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায় এবং পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা ছিলেন এবং তার শিল্পকলা মূলত কোন ধারার উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল? বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর নাকি নদিয়া? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাঁকুড়া। ঠিক আছে, মূলত কিন্তু এই যে চিত্রশিল্পী যেটা আছে সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু পট শিল্প বলা হয়ে থাকে। ঠিক আছে, পট মানে কিন্তু হচ্ছে চিত্র। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন, যে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন কণাকে একত্রে ধরে রাখার জন্য কোন বল? আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াসের ভেতরে কিন্তু কি থাকে? পরমাণু নিউক্লিয়াসের ভেতরে কিন্তু N+P অর্থাৎ নিউট্রন প্লাস প্রোটন থাকে, আর বাইরে দিয়ে কিন্তু ইলেকট্রনরা ঘুরে বেড়ায়। তো এক্ষেত্রে কোন বলটা, নিউট্রন এবং প্রোটনের মধ্যে কোন বলটা সবথেকে বেশি এফেক্টিভ হয়? তো সেটাকে কিন্তু তীব্র নিউক্লিয় বল বলা হয়ে থাকে বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কিন্তু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 14তম প্রশ্ন, যে প্রথম আইসিসি ওমেন্স আন্ডার 19 টি20 বিশ্বকাপ কোন জয়ী দেশের নাম কি? তো প্রথম আইসিসি আন্ডার 19
আন্ডার-17 টি20 বিশ্বকাপ জয়ী দেশের নাম কিন্তু হচ্ছে ভারত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে 15তম প্রশ্ন, 1973 সালে বাংলার লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত পার্মানেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার সাথে নিচের কোন আইনটি যুক্ত করেছিল? তো দেখো এই যে পার্মানেন্ট সেটেলমেন্ট, এটা কিন্তু 1793 সালে লর্ড কর্নওয়ালিস দ্বারা, ডেটটাও তোমরা চাইলে মনে রাখতে পারো, এটা কিন্তু হবে 22 মার্চ। তো এই ডেটে কিন্তু কর্নওয়ালিস দ্বারা লঞ্চ করা হয়েছিল, যেখানে কিন্তু তোমার হচ্ছে একটা 10 বছরের সেটেলমেন্টের কথা বলা হয়েছিল, 10 বছরের এভারেজে সেটেলমেন্টের কথা কিন্তু বলা হয়েছিল। তো এক্ষেত্রে কিন্তু দেখো যে সেটেলমেন্টের যে সিস্টেমটা ছিল সেটা কিন্তু 10 বছরের এভারেজের ওপরে সিস্টেমটা ছিল। এক্ষেত্রে কিন্তু একটা আইনকে এর সাথে ইনক্লুড করা হয়েছিল, সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে সূর্যাস্ত আইন বা সানসেট ল, ঠিক আছে, মানে সূর্য ডোবার আগে কিন্তু ট্যাক্সটাকে মেটাতে হবে, এরকম একটা আইন কিন্তু ছিল। রেগুলেটিং একটা কথা ছিল, এটা কিন্তু 1773 সালে কিন্তু রেগুলেটিং একটা চালু করা হয়েছিল। পিটের যে ভারত শাসন আইন ছিল, এটা কিন্তু 1784 সালের আইন ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 16তম প্রশ্ন, যে অগ্নি নির্বাপক যন্ত্র, যেটাকে আমরা ফায়ার এক্সটিংগুইশার বলে থাকি, মূলত কোন গ্যাসটি উচ্চ চাপে ব্যবহার করা হয়ে থাকে? তো ফায়ার এক্সটিংগুইশনে কিন্তু সবথেকে বেশি কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়ে থাকে, এটাই কিন্তু সবথেকে বেশি ফায়ার এক্সটিংগুইশ করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন, যে সুভাষচন্দ্র বসু কত সালে জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1939 সালে কিন্তু এটা হয়েছিল। পরবর্তীকালে কিন্তু মতপার্থক্যের জন্য তিনি 1939 সালে কংগ্রেস থেকে পদত্যাগ করে সেক্ষেত্রে কিন্তু যে ফরওয়ার্ড ব্লক, সেই ফরওয়ার্ড ব্লক কিন্তু গঠন করেছিল, ঠিক আছে। অনেক সময় কিন্তু একটা কোশ্চেন দিয়েছিল, এই যে সেশনটা ছিল না, এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু আই থিঙ্ক WBCS এরকম একটা কোশ্চেন এসেছিল, যে যখন সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি পদ থেকে 1939 যখন রিজাইন করে, তখন কে সেখানে সভাপতিত্ব করেছিল? তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা কে অ্যান্সার করেছিলে বা কার এটা জানা আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 18তম প্রশ্ন, যে মিনামাটার রোগ মানবদেহে কোন ভারী ধাতুর বিষক্রিয়ার ফলে হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু এটা জাপানের যে মিনামাটা শহরে কিন্তু সবার প্রথম হয়েছিল, সেই কারণের জন্য কিন্তু মিনামাটা রোগ পারদ থেকে হয়ে থাকে। ক্যাডমিয়ামের জন্য কিন্তু একটা রোগ হয়ে থাকে, সেটার নাম কি? সেটার নাম কিন্তু হচ্ছে ইথাই, ঠিক আছে। ক্যাডমিয়াম দূষণের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। আর আর্সেনিক থেকে কি হয়? আর্সেনিক থেকে কিন্তু যে ব্ল্যাক ফুট ডিজিজ, সেটা কিন্তু আর্সেনিক থেকে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন, যে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যেটাকে আমরা ক্যাগ বলি, কার দ্বারা নিযুক্ত হন এবং তার কার্যকালের মেয়াদ কত? তো দেখো ক্যাগ কিন্তু 148 নম্বর ধারায় বর্ণিত আছে। আর এক্ষেত্রে মনে রাখবে, ক্যাগ কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয়, আর প্রত্যেক 6 বছর অন্তর বা 65 বছর বয়স পর্যন্ত যেটা আগে হবে। যদি 6 বছর আগে হয়ে যায় তাহলে 6 বছর, তা নাহলে কিন্তু 65 বছর যদি আগে হয় তাহলে 65 বছর, যেটা আগে হবে সেটাকে কিন্তু গ্র্যান্ড করা হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন, যে প্রাচীন ভারতের বিখ্যাত গণিতজ্ঞ আর্যভট্ট কোন গুপ্ত রাজার সমসাময়িক ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার কিন্তু তিনি একজন সভাসদ ছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত সঠিক অ্যান্সার হয়ে যাবে। সমুদ্রগুপ্তকে কী বলা হয়? সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কিন্তু দুটো উপাধি দেওয়া হয়েছিল, একটা হচ্ছে সরকারি উপাধি আর একটা কিন্তু হচ্ছে বিক্রমাদিত্য উপাধি, ঠিক আছে। একটা সরকারি উপাধি আর একটা হচ্ছে বিক্রমাদিত্য উপাধি। এনার রাজসভাতে কিন্তু নবরত্ন ছিল, কালিদাসও কিন্তু এনার রাজসভাতেই ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন, যে ভারতের বৃহত্তম নদী দ্বীপ বা রিভার আইল্যান্ড কোনটা? এটা কিন্তু শুধুমাত্র ভারতের নয়, এটা পুরো ওয়ার্ল্ডের সবথেকে বড় নদীর ওপরে তৈরি হওয়া দ্বীপ। তো এটা কিন্তু তোমার হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওপরে তৈরি হওয়া যে মাজুলি দ্বীপ, ঠিক আছে। এটা কোথায়? এটা কিন্তু যে জোরহাট, আসাম, সেখানে কিন্তু আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 22তম প্রশ্ন ইকোনমিক্স থেকে, যে ভারতের রেপো রেট বা রিভার্স রেপো রেট বৃদ্ধি বা হ্রাস করার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ পদ্ধতিকে কি বলা হয়ে থাকে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মনিটারি পলিসি। আমরা জানি যে রেপো রেট বাড়ার সঙ্গে সঙ্গে বা রেপো রেট কমার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্ডিয়ান যে মার্কেট আছে, যে ইকোনমিক্সের ভাষায় যাকে মার্কেট বলা হয়, তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর প্রভাব পড়ে। তো এই যে প্রভাবটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু মনিটারি পলিসি কমিটি গঠন করা হয়েছিল, আর এই পদ্ধতিটাকে কিন্তু মনিটারি পলিসি বলা হয়ে থাকে, ঠিক আছে। যেখানে কিন্তু প্রত্যেক 2 মাস অন্তর রেপো রেটকে নির্ধারণ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন, যে ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি এবং এর অভাবে মানবদেহে কোন রোগ ঘটে? তো দেখো ভিটামিন B12 কিন্তু সবার প্রথম মনে রাখতে হবে, এখানে কিন্তু কোবাল্ট ধাতু থাকে, ঠিক আছে। আর এটার নাম কি? এটার নাম কিন্তু হচ্ছে সায়ানোকোবালামিন। আর এর জন্য কিন্তু কি হয়? এর জন্য কিন্তু পার্নিসিয়াস অ্যানিমিয়া, সবথেকে ডেঞ্জারাস ফর্ম অফ অ্যানিমিয়া বা রক্তাল্পতা কিন্তু হচ্ছে এটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ADB
এডিবি এর সদর দপ্তর কোথায় আছে? তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির সদর দপ্তর কিন্তু ম্যানিলা, ফিলিপাইন্সে অবস্থিত। আর এই ম্যানিলাতে কিন্তু আরেকটা আছে, সেটা কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল যে রাইস অর্গানাইজেশন আছে বা রাইসের যে হেডকোয়ার্টার আমরা বলতে পারি, সেটাও কিন্তু তোমার হচ্ছে এইখানেই অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন, যে বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ কোন ঘরানার প্রতিনিধিত্ব করতেন? লখনৌ, জয়পুর, বেনারস নাকি রায়গড়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লখনৌ। বিরজু মহারাজ কিসের সাথে সম্পর্কযুক্ত? তিনি কিন্তু কত্থকের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন, যে লোকসভার কোনো বিলকে অর্থ বিল হিসেবে সার্টিফাই বা প্রত্যায়িত করার চূড়ান্ত ক্ষমতা কার আছে? তো কোনো বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে একদম চরমতম সিদ্ধান্ত কার হয়ে থাকে? সেক্ষেত্রে কিন্তু লোকসভার স্পিকারের হয়ে থাকে। আর এটা কিন্তু কেবলমাত্র লোকসভাতে উত্থাপিত করা যায়। এই যে মানি বিলটা আছে, এটা কিন্তু কেবলমাত্র লোকসভাতেই উত্থাপিত করা যায়। মানি বিল কত নম্বর ধারাতে আছে? এটা কিন্তু 110 নম্বর ধারাতে আছে। আর 112 নম্বর ধারাতে কিন্তু বাজেট, যেটাকে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তার ধারণা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, যে নিচের কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবথেকে বেশি এবং তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গামা রশ্মি। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে আজকের 28তম প্রশ্ন, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1929 সালের যে লাহোর অধিবেশন হয়েছিল, যেখানে কিন্তু জওহরলাল নেহরুকে কী করা হয়েছিল? প্রেসিডেন্ট বানানো হয়েছিল কংগ্রেসের, সেখানে কিন্তু এই পূর্ণ স্বরাজের দাবি ডাকা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়। তারপর হচ্ছে 1984 সালে কিন্তু এটাকে ন্যাশনাল পার্কের মর্যাদা দেওয়া হয় এবং 2019 সালে কিন্তু এটাকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন তথা আজকে লাস্ট প্রশ্ন কি বলছে দেখো, যে রসায়নে নোবেল পুরস্কার বা যে কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বদের নিয়ে তৈরি বিখ্যাত আত্মজীবনী উইংস অফ ফায়ার কার রচনা? তো দেখো এক্ষেত্রে কিন্তু একটা জিনিস ভুল আছে, ইনফরমেশান আছে, রসায়নে নোবেল পুরস্কার কিন্তু তিনি পাননি। ঠিক আছে, এটা কিন্তু হবে না। এক্ষেত্রে তোমরা শুধুমাত্র কোশ্চেনটা বলতে পারো যে কোন ব্যক্তির অটোবায়োগ্রাফির নাম হচ্ছে উইংস অফ ফায়ার। কোশ্চেনটা এখানে একটু এরর আছে, আমি কারেকশন করে দিলাম। উইংস অফ ফায়ার এটা কার অটোবায়োগ্রাফি? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডক্টর এপিজে আব্দুল কালাম। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 30 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা আশা করি পিএসসির লেভেল পরবর্তী পরীক্ষাগুলোতে কী হতে চলেছে সেটা সম্পর্কে একটা জেনারেল আইডিয়া ছোট হলেও হয়তো তোমাদের হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এই ক্লাসগুলো তোমাদের খুবই হেল্প করবে। তো একদম চ্যানেলের সাথে যুক্ত থেকো। এরকম কিন্তু প্রত্যেক দিন আমাদের মিসলেনিয়াস এর উপরে ক্লাস আনার চেষ্টা চলছে। আর প্লাস কিন্তু তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের যে 11,000 প্লাস যে ভ্যাকান্সির কথাটা চলছে, তো সেটাও কিন্তু ক্লাস আমাদের শুরু হয়েছে। তো স্টে কানেক্টেড, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।